কলেজ লাইফ শেষ করে ভার্সিটিতে যাব লেখাপড়া করার জন্য। মনে এক নতুন আনন্দ বিরাজ করছে। অনেক দিনের স্বপ্ন ছিল ভার্সিটিতে পড়বো, সবাই বড় ভাই বলে ডাকবে। আমি সদ্য ইন্টার পরীক্ষা শেষ করে ঢাকার ভালো একটা ভার্সিটিতে পড়ার চান্স পাই। আগামীকাল উদ্বোধনী ক্লাস, অর্থাৎ ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে। মনে একরাশ আনন্দ নিয়ে ঘুমিয়ে পড়লাম। রীতিমতো ফজরের নামাজ পড়ে এসে ফেসবুকে একটু ঘোরাঘুরি করে সময় কাটালাম। কি রে, আজকে তো নতুন ক্লাস শুরু ভার্সিটিতে, যাবি না? হ্যাঁ মা, একটু পরে রওনা দেব। সকালে হালকা কিছু খেয়ে ভার্সিটির দিকে রওনা দিলাম। ওরিয়েন্টেশন ক্লাস করবেন কলেজের সকল ছাত্র, শিক্ষকের ক্র্যাশ সোহানা ম্যাডাম। ম্যাডাম ক্লাস করতে ক্লাসে প্রবেশ করলেন। সবাই সম্মানের খাতিরে দাঁড়িয়ে সালাম দিলেন। Sit down and good morning, all of you. সবাই চিৎকার করে বলল। গুড মর্নিং স্যার। ম্যাডাম সবাইকে এক এক করে পরিচয় দিতে বললেন। সবাই যে যার মতো পরিচয় দিল। এবার আমার পালা। Hey, young man, what's your name? জি ম্যাডাম, আমি সাইফুর রহমান। ম্যাডাম কিছুক্ষণ ইংরেজি ভাষার লেকচার দিয়ে ক্লাস শেষ করলেন। আমরাও সব ক্লাস শেষ করে বাসার দিকে রওনা দিলাম পায়ে হেঁটে হেঁটে। প্রতিমধ্যে একটা গাড়ি এসে আমার সামনে থামলো। ভেতর থেকে কে যেন আমাকে বললো, সাইফুর এদিকে এসো। আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম সোহানা সাবা ম্যাডাম ডাকছে। আমি কাছে আসতেই, কোথায় যাবা? জি ম্যাডাম, এই তো সামনেই। ওঠো, তোমাকে নামিয়ে দেই। না মানে ম্যাডাম, মানে করো না, ওঠো বলছি। একটু রেগে গিয়ে বললো ম্যাডাম। কিছু না বলেই গাড়িতে উঠে পড়লাম। তোমার মা বাবা কি করে? মা বাবা গ্রামে থাকেন, মা গৃহিণী আর বাবা গ্রামে ছোটখাটো ব্যবসা করে। তুমি এখানে কোথায় থাকো? ম্যাডাম, আমি এখানে একটা মেসে থাকি। আজ থেকে তোমাকে ম্যাচে থাকতে হবে না, আমার সাথে আমার বাসায় থাকবে। এমনিতেই অনেকগুলো রুম খালি পড়ে থাকে। তার মানে ম্যাডাম, আমি মেসেই থাকবো, আমার সেখানেই ভালো লাগে। সাইফুল, তুমি তোমার ম্যাডামের রিকোয়েস্ট রাখবে না? কোনো মানে না করে সব কিছু আমার বাসায় চলে আসবে। এই নাও আমার কার্ড। আমিও আর না করতে পারলাম না। যাক, মেসের ভাড়াটা বাঁচবে। সব কিছু নিয়ে ম্যাডামের বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দিতেই ম্যাডাম এসে দরজা খুলে দিলেন। সাইফুল, তুমি এসেছো? বাইরে কেন? তাড়াতাড়ি ভেতরে আসো। ম্যাডামকে দেখে আমি তো পুরো অবাক। পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছেন। ম্যাডামকে আজ অপরূপ সুন্দরী লাগছিল। মনে হয় কোনো হুর জান্নাত থেকে পালিয়ে জমিনে চলে এসছে। আমি অবাক হয়ে এক দৃষ্টিতে ম্যাডামের সৌন্দর্য উপভোগ করছিলাম। ম্যাডামের ডাকে মানে হুঁশ ফিরল আমার। সাইফুল, কি দেখছো এমন করে? আহ, না মানে ম্যাডাম, তেমন কিছু না। আমি একটু লজ্জাই পেলাম। ম্যাডাম একটু মুচকি হাসি হেসে বললেন, চলো তোমার রুমটা দেখিয়ে দেই। ওয়াও, এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? আচ্ছা ম্যাডাম, এত বড় বাড়িতে আর কে কে থাকে? ম্যাডামের উত্তর শুনে আমি তো অবাক। আমি একা থাকি, সাথে একটা কাজের মেয়ে থাকে। কেন ম্যাডাম, আপনার মা বাবা অ্যান্ড হাজব্যান্ড তারা কোথায় থাকেন? ম্যাডামের এমন উত্তর শোনার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আমি মোটেই প্রস্তুত নই। আমার মা বাবা বেঁচে নেই, আর আমি এখনো বিয়ে করিনি। ম্যাডাম, আপনি এখনো বিয়ে করেননি কেন? কি পরীর মতো চেহারা, মাশাআল্লাহ, মনে মনে বললাম। হয়েছে হয়েছে, আমার বিয়ে নিয়ে তোমার এত ভাবতে হবে না। চলো তোমার রুমটা দেখিয়ে দেই। ও চলুন ম্যাডাম। ম্যাডাম আমাকে নিয়ে একটা রুমে চলে গেলেন। রুমটা বেশ বড় এবং বেশ সাজানো গোছানো। দেখে আমার খুব পছন্দ হয়েছে। মনে মনে বললাম, বাপরে বাপ, এত বড় রুমে জীবনেও ঘুমানোর সৌভাগ্য হয়নি। তখন ম্যাডাম বলল, সাইফুল, তুমি ফ্রেশ হয়ে রেস্ট নাও, আমি আসছি। এই বলে ম্যাডাম চলে গেলেন। আমিও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। সন্ধ্যা ঘনিয়ে আসছে। আমিও পড়তে বসলাম। পড়তে পড়তে রাত 9টা বেজে গেল। কে যেন দরজার কাছ থেকে আমার নাম ধরে ডাকছে। গলা শুনে বুঝতে পারলাম ম্যাডাম ডাকছে। আমি দরজা খুলতেই অবাক চাহনিতে ম্যাডামের দিকে তাকিয়ে রইলাম। ম্যাডাম একটা নাইট ড্রেস পরে আসছেন। বারান্দায় মিটি মিটি আলো, ম্যাডামের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, চুলগুলো বাতাসে উঠছে। ম্যাডামকে যে কি অসম্ভব সুন্দরী লাগছিল তা আপনাদের বলে বোঝানো যাবে না। কি হা করে তাকিয়ে থাকবে নাকি ভেতরে আসতে বলবে? ও ও ম্যাডাম, ভেতরে আসুন। ম্যাডামের ডাকে একটু লজ্জা পেলাম। এই খাবারটুকু খেয়ে নাও। ম্যাডাম, আপনি কষ্ট করে খাবার আনতে গেলেন কেন? বেশি কথা না বলে খাবারটুকু খেয়ে নাও, না হয় খাবার ঠান্ডা হয়ে যাবে। খুব খিদে পেয়েছিল, তাই বেশি কথা না বলে খাওয়া শুরু করলাম। ম্যাডাম তাকিয়ে আমার খাবার খাওয়া দেখলেন। ম্যাডাম, আপনি খেয়েছেন? না, আমি খাবো না, তুমি খাও, আমি দেখছি। চলুন না ম্যাডাম, একসাথেই খাই। তুমি যদি খাইয়ে দাও তাহলে খাবো। আহ, আমি খাইয়ে দেবো। না মানে, আপনি মাইন্ড করবেন না তো? আরে মাইন্ড করার কি আছে? আমি ম্যাডামকে খাইয়ে দিতে শুরু করলাম। ম্যাডাম আমার দিকে তাকিয়ে খেতে লাগলেন। খাওয়া শেষে ম্যাডাম কাপড় দিয়ে আমার মুখটা মুছিয়ে দিলেন। এরপর নিজের মুখটাও মুছে নিলেন। সেদিনের মতো
ঘুমিয়ে পড়লাম। পরদিন ভোরে একটা টিউশনি খোঁজার জন্য রওনা দিলাম। ওটা দেখি ম্যাডাম ব্রাশ হাতে নিয়ে ব্রাশ করছেন। আমি বেরোতেই ডাক পড়ল। সাইফুর, কি হলো? কোথায় যাচ্ছ এত ভোরে না বলে? না ম্যাডাম, একটা টিউশন খোঁজার জন্য বের হয়েছি। বাবা টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে। পড়াশোনার খরচ চালাতে হলে আমাকে যে কোনো কিছুটা করতে হবে। তাই দেখি একটা টিউশনি পাই কিনা। দেখো সাইফুর, আমার বাড়ি থেকে তুমি টিউশন করবে এটা অসম্ভব। আর তোমার পড়ালেখার জন্য যত টাকা খরচ হবে সব আমি দেব। এসো, বেশি কথা না বলে ব্রেকফাস্ট করবে। না মানে ম্যাডাম, আপনার কাছ থেকে আমি কোনো টাকা নিতে পারবো না। আমার মনে হয় আমি গরিব বলে আপনি আমার প্রতি করুণা করছেন। বলার সাথে সাথেই টাস টাস ম্যাডাম এসে আমাকে জড়িয়ে ধরে বিরোধীহীনভাবে চুমু খেতে লাগলেন আমার মুখে। আবার সাথে সাথে কান্নাও করতে লাগলেন। আমিও ম্যাডামের কান্না সহ্য করতে না পেরে কেঁদে দিলাম। ম্যাডাম আমাকে কিস করতে করতে বললেন, আর যদি এমন কথা বলিস আমি তোকে খুন করে ফেলবো। আমার স্নেহ ভালোবাসা তোর কাছে করুণা মনে হয়? আমি বুঝতে পারলাম সত্যি ম্যাডাম আমাকে অনেক স্নেহ করেন। এরপর আমরা নিজেদের সামলা নিয়ে ব্রেকফাস্ট করে ম্যাডামের গাড়ি করে কলেজের দিকে রওনা দিলাম। আমি ক্লাসরুমে ঢুকতেই কিছু ছেলে আমার সামনে এসে দাঁড়ালো। কী রে, শুনলাম নাকি তুই ইংলিশ ম্যাডামের বাসায় থাকিস? হ্যাঁ থাকি। কেন, আপনাদের কোনো প্রবলেম আছে? দেখিস আবার ইয়ে যেন হয়ে না যায়। তোর ম্যাডাম তো একটা খামা। এসব বাজে বাজে কথা বললে হাসতে শুরু করলো। দেখুন, ম্যাডাম সম্পর্কে একটাও বাজে কথা বলবেন না, ভালো হবে না কিন্তু। কি করবি তুই? আরো অনেক কিছু বলবো। এই বলেই তারা আমাকে ধাক্কা মারতে শুরু করলো। কি হচ্ছে এখানে? যাও, যে যার ক্লাসে যাও বলছি। স্যার আসতে ছেলেগুলো আমাকে ছেড়ে চলে যায় আর বলে, তোকে পরে দেখে নিব। আমিও আমার মতো ক্লাসে চলে গেলাম। সবাই ক্লাসের মধ্যে হইচই শুরু করলো। আমিও আমার মতো করে পিছনে এসে বসে পড়লাম। সোহানা ম্যাডাম ক্লাসে প্রবেশ করলেন। তুমি বড় হয়ে কি হতে চাও? কলেজের সবচেয়ে মজার ছেলে হামিমকে উদ্দেশ্য করে বললেন ম্যাডাম। ম্যাম, আমি বড় হয়ে রিক্সার ড্রাইভার হতে চাই। হামিমের কথা শুনে আমরা সবাই অট্ট হাসিতে ফেটে পড়লাম। মানুষ বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়, আর তুমি কিনা রিক্সার ড্রাইভার হতে চাও? ম্যাম, একটা ছন্দ আছে না, এক জ্বালায় বাঁচি না ঘরে ঢুকছে সাপ, আরেক জ্বালায় বাঁচি না বৌদি কয় বাপ। আমার গার্লফ্রেন্ড হলো একটা প্যারা। ও শুধু বলে রিক্সা নিয়ে প্রতিদিন ওর বাসায় সামনে চলে আসতে। তাই ভাবলাম প্রতিদিন রিক্সা কোথায় পাবো। তাই নিজেই একটা রিক্সা কিনে প্রতিদিন ওর বাসার সামনে যাব আর ওকে নিয়ে সারা শহর ঘুরবো। এটা হলো আমার জীবনের লক্ষ্য। গুড ইয়র্স। সবশেষে আমাকে বললেন, সাইফুর, তুমি কি হতে চাও বড় হয়ে? ম্যাম, আমি বড় হয়ে একজন সোশ্যাল ওয়ার্কার হতে চাই। কারণ আমি সমাজকর্মী হয়ে ব্যক্তিগত, দলীয় ও সমষ্টিগতভাবে মানুষের সেবা করতে চাই। ওয়াও, ভেরি গুড ইয়র্স। ক্লাস শেষ করে ম্যাডামের গাড়ি করে বাসার দিকে রওনা দিলাম। প্রতিমধ্যে ম্যাডাম আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে ম্যাডাম আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। আমি আর সরালাম না, কারণ ম্যাডামের ঘুম ভেঙে যাবে। বাসার সামনে চলে আসলাম। ম্যাডামের মাথায় হালকা হাত রেখে বললাম, ম্যাডাম ম্যাডাম বাসায় চলে আসলাম, নামো। না, আমি নামবো না। আমি সারা জীবন তোমার বুকে মাথা রেখে ঘুমিয়ে থাকতে চাই। হঠাৎ ম্যাডাম চমকে গিয়ে গাড়ি থেকে নেমে পড়লেন। আমিও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ইতিমধ্যে ম্যাডাম দুপুরের খাবার নিয়ে রুমে চলে আসলেন। সাইফুর, খাবারটুকু খেয়ে রেডি হয়ে থাকো, তোমাকে নিয়ে এক জায়গায় যাব। কোথায় ম্যাডাম? জাহান নামে। তাড়াতাড়ি রেডি হয়ে থেকো। আমরা রেডি হয়ে ম্যামের গাড়ি করে চললাম। এরপর গাড়ি থেকে নেমে বড় একটি শপিং মলে ঢুকলাম। ম্যাডাম নিজের পছন্দসই আমার জন্য শার্ট, প্যান্ট, টি শার্ট, ব্লেজার, শুজ আর অনেক কিছু কিনলেন। ম্যাম, আবার সব লাগবে না। নিতে বলছি নাও। আমি কিছু না বলে নিয়ে নিলাম। ম্যাম বললেন, সাইফুর, আমার জন্য একটা শাড়ি পছন্দ করো তো। ম্যাম, আমি শাড়ি পছন্দ হ্যাঁ করব? তুমি। এখানে তো তুমি ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। এরপর ম্যামের জন্য একটা কালো গাঢ় রঙের শাড়ি পছন্দ করলাম। শাড়িটা ম্যামেরও খুব পছন্দ হয়েছে। এরপর সব কেনাকাটা করে আমরা বাসার দিকে রওনা দিলাম। গাড়ি চলছে তার আপন গতিতে। এমন সময় ম্যাডাম যা বললেন তা শুনে আমি রীতিমতো হতভম্ব। তোমার গার্লফ্রেন্ড আছে? ম্যাম, আমার আবার গার্লফ্রেন্ড? হাউ ফানি! আমার মতো গরিবের সাথে কেউ কখনো প্রেম করবে? নেই তো কি হয়েছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হঠাৎ করেই আমার শরীরটা ভেঙে আসছিল। নিজেকে খুব দুর্বল মনে হলো। ম্যাম আমার মাথায় হাত রেখে বলেন, ও মাই গড, তোমার তো জ্বরে গা ফেটে যাচ্ছে। ড্রাইভার, তাড়াতাড়ি গাড়ি চালান। এরপর আমার আর জ্ঞান ছিল না।
ঘুম থেকে উঠে নিজেকে একটি 4 দেয়ালের রুমে আবিষ্কার করলাম। আমার শরীরের ওপর নরম ভারী কিছু অনুভব করলাম, এমনকি মুখটাও খুলতে পারছি না। পরে যা দেখলাম তার জন্য আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। দেখি আমার শরীরের ওপর ম্যাডাম ঘুমিয়ে আছেন, আর ম্যাডামের ঠোঁটজোড়া দিয়ে আমার ঠোঁটজোড়া আটকানো, মুখ খুলতে পারছি না। আমি চমকে গিয়ে ম্যাডামকে ছাড়িয়ে নিলাম। দেখলাম ম্যাডামের চুলগুলো এলোমেলো আর চোখ দুটো ফুলে আছে। বুঝলাম ম্যাডাম সারা রাত কান্না করেছেন, কিন্তু আমি কিছুতেই বুঝলাম না ম্যাডাম আমার জন্য কান্না করতে যাবেন কেন। পরে মনকে বোঝালাম হয়তো আমার প্রতি ম্যাডামের একটা মায়া জমে গেছে। ম্যাডাম ততক্ষণে ঘুম থেকে উঠে সে কি কান্না। সাইফুর, তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো তো? ম্যাম আমাকে, কিন্তু ম্যাম আপনার চোখগুলো লাল কেন? নিশ্চয়ই সারা রাত কান্না করেছেন। উফ, কিচ্ছু বোঝে না, ন্যাকামো। না কিছু না, আমি ঠিক আছি। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। তখন ম্যাডাম উঠে আমার রুম থেকে চলে গেলেন। আমিও ফ্রেশ হয়ে নিলাম। এভাবেই চলতে থাকলো আমাদের দিনগুলো। আমি এখন মোটামুটি সুস্থ হয়ে গেলাম ম্যাডামের সেবা যত্নে। ভাবলাম ম্যাডামের মতো ভালো মানুষ হয় না। অপরিচিত একটা ছেলেকে নিজের বাড়িতে থাকতে দিচ্ছেন, আবার খেতেও দিচ্ছেন, আবার তার কিছু হলে নিজেও অসুস্থ হয়ে যাচ্ছেন। এমনটা ভাবতেই ম্যাডামের প্রতি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছি। তাড়াতাড়ি আমি কী সব ভাবছি। আবার দুর্বল হলে চলবে না, শক্ত হতে হবে, কারণ উনি আমার শিক্ষিকা। তারপর ম্যাডামের কিনে দেওয়া ড্রেসগুলো পরলাম। একটু বাইরে ভাবছি। বেরোতেই সাইফুর, তুমি কোথায় যাচ্ছ সকালবেলা? আর ড্রেসটাতে তোমাকে দারুণ লাগছে। ধন্যবাদ ম্যাডাম, একটু বাইরে যাব, বাসার মধ্যে বসে থাকতে ভালো লাগছে না। আচ্ছা চলো, আমিও যাব তোমার সাথে। ওকে ম্যাম, চলুন তাহলে। এরপর ম্যামকে নিয়ে বের হলাম। প্রতিমধ্যে একটা ফুলের দোকানের সামনে গাড়িটা থামলো। সাইফুর, যাও তো, আমার জন্য ফুল নিয়ে আসো দোকান থেকে। ওকে ম্যাম। ফুল আনতে গাড়ি থেকে নামলাম। চাচা, এই ফুলের তোড়াটা কত? ওকে দিন। এরপর ফুল নিয়ে গাড়িতে উঠে পড়লাম। ড্রাইভার গাড়ি চালানো শুরু করলেন। আমরা একটা সি বিচের কাছে নামলাম। ম্যাডামকে নিয়ে নদীর পাড়ে হাঁটতে লাগলাম। হঠাৎ যা দেখলাম তার জন্য আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। দেখি ম্যাডাম হাঁটু গেড়ে ফুল নিয়ে আমার সামনে। সাইফুর, তোমাকে যেদিন প্রথমবার ভার্সিটিতে দেখেছিলাম সেই দিনই আমার ভালো লেগেছিল। তারপর তোমার সাথে খুনসুটিতে বুঝতে পারলাম তুমি অনেক ভালো ছেলে। তোমার কিছু হলে নিজেকে আমি কন্ট্রোল করতে পারতাম না। কখন যে তোমার প্রতি উইকনেস ফিল করলাম নিজেও জানি না। অনেক ভাবলাম তোমার সাথে এসব ঠিক হবে কি না। তুমি আমার 3 বছরের ছোট। পরে বুঝলাম ভালোবাসা কখনো বয়স দিয়ে হয় না। ভালোবাসা হলো দুটি মনের মিলন। ডু ইউ লাভ মি? ক্যান উই বি গার্লফ্রেন্ড অ্যান্ড বয়ফ্রেন্ড? সরি ম্যাম, এটা কখনো সম্ভব নয়। তাছাড়া আপনি কোথায় আর আমি কোথায়, সমাজ কখনো এটা মেনে নেবে না। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। পরক্ষণে মাথা উঁচু করে ম্যাডামকে আর দেখতে পাচ্ছি না। ম্যাডাম কোথায় আপনি? দৌড়ে নদীর কাছে গেলাম, কিন্তু ম্যাডামকে কোথাও দেখতে পেলাম না। আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। অজান্তেই চোখে জল আসতে শুরু করলো। কান্না করতেই চিৎকার করে বললাম, ম্যাডাম, ম্যাম আমিও আপনাকে ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ ম্যাম, আই লাভ ইউ। পরক্ষণেই পানির মধ্যে কিছু নড়তে দেখলাম। কিছু না বুঝে পানির মধ্যে ঝাঁপ দিলাম। অনেক খোঁজাখুঁজির পর দেখলাম ম্যাডাম পানি খেয়ে একাকার। ম্যাডামের কোনো হুঁশ নেই। আমি চিৎকার করে কান্না করতে করতে বলতে লাগলাম, ম্যাম, ম্যাম চোখ খুলুন, আপনাকে আপনাকে ছাড়া বাঁচবো না ম্যাম, চোখ খুলুন। আমি আমি যে আপনাকে খুব ভালোবেসে ফেলেছি। ড্রাইভারকে নিয়ে কোলে করে গাড়িতে এনে ম্যাডামকে হসপিটালে নিয়ে গেলাম। এরপর ড্রাইভারের সাহায্য নিয়ে ম্যাডামকে কোলে নিয়ে গাড়িতে করে এনে হসপিটালে নিয়ে গেলাম। এরপর আমি ডক্টর, ডক্টর বলে চিৎকার করতে লাগলাম। কি হয়েছে ওনার? উনি আমার উপর অভিমান করে পানিতে ঝাঁপ দিয়েছে। প্লিজ ডক্টর, ওনাকে বাঁচান, না হয় আমি বাঁচবো না। আপনি শান্ত হন, আমরা দেখছি। এই বলে ডক্টর ম্যামকে আইসিইউতে নিয়ে গেলেন আর আমাকে বাইরে থাকতে বললেন। বলতে না বলতেই আমাদের ভার্সিটির সকল শিক্ষক ও ছাত্রছাত্রীরা চলে আসছেন খবর পেয়ে। আমি বসে কান্না করতে লাগলাম। সাইফুর, সোহানা, ম্যাডামের কি অবস্থা? উনি ঠিক আছেন তো? স্যার, স্যার আমি জানি না, ডক্টর আইসিইউতে নিয়ে গেল। কান্না করতে করতে বললাম। চিন্তা করো না, ম্যাডাম ঠিক হয়ে যাবেন। এরপর স্যার চলে গেল। ভার্সিটির সবাই একে একে আমাকে সান্ত্বনা দিতে লাগলেন। পরে সবাই যে যার মতো চলে গেল। প্রায় 5 ঘন্টা পর আইসিইউ থেকে একজন ডাক্তার বের হলেন। আমি দৌড়ে তার কাছে গেলাম। ডক্টর, ডক্টর, ওনার কি অবস্থা? উনি ঠিক আছে তো? উনি এখন চিন্তামুক্ত। আমরা ঘুমের ইঞ্জেকশন দিয়ে ওনাকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি একটা হাসি দিলাম। ডক্টর, আমি কি ওনার সাথে দেখা করতে পারি? আপনি ওনার কি হন? জি, মানে আমি ওনার হাজব্যান্ড।
ও আচ্ছা যান, কিন্তু ঘুম ভাঙবেন না। ওকে ডক্টর, থ্যাংক ইউ। এরপর এক দৌড়ে ম্যামের কক্ষে প্রবেশ করলাম। এরপর দেখলাম ম্যাম নিষ্পাপ শিশুর মতো ঘুমিয়ে আছে। আমি ম্যামের মাথার কাছে এসে বসলাম। ম্যামের কপালে আবার ঠোঁটের কোমল পরশ রেখে দিলাম। ঠোঁটে কিস করতেই ম্যামের ঘুমটা ভেঙে গেল। ম্যাম আমাকে ঝটকা দিয়ে সারিয়ে দিলেন। আমি এখানে কেন? আমি এখনো মরিনি কেন? আর তুই আমার কাছে কেন? তুই তো আমাকে ভালোবাসিস না। আমার ভালোবাসা তো তোর কাছে করুণা মনে হয়। সরে যা এখান থেকে, আমি তোর মুখ দেখতে চাই না। ম্যামকে আর কথা বলতে না দিয়ে ম্যামের ঠোঁট জোরে চেপে ধরলাম আমার ঠোঁট দিয়ে। ম্যাডাম ধাক্কা দিয়ে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। এরপর তিনি শান্ত হয়ে যান, আমার সাথে রেসপন্স দিচ্ছেন। এভাবে কতক্ষণ ছিলাম জানি না। হঠাৎ কারো কাশির শব্দে আমাদের হুঁশ ফিল। তাকিয়ে দেখলাম আমাদের ভার্সিটির সিনিয়র সিনথিয়া আপু ও আমার ক্লাসমেটের দরজা দাঁড়িয়ে মুচকি হাসছে। আমি আর ম্যাডাম দুজনেই খুব লজ্জা পেলাম আর নিজেদের সামনে নিলাম। হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। 20 মিনিট ধরে দাঁড়িয়ে ফ্রি সিনেমাই তো দেখে নিলাম। ভার্সিটির সিনিয়র সিনথিয়া আপু, উনি আমার অতীতের ক্রাশ ছিল। একবার প্রপোজও করেছিলাম, উনি রাজি হয়নি। উনি বলে আমি নাকি পিচ্ছি পড়া। এবার তো দেখিয়ে দিলাম আমি কি পারি। হ্যাঁ, সামনে দেখেন কি হয়। সিনথিয়া আপুকে মিন করে মনে মনে বললাম। এরপর আমি উঠে রিসিপশনে গিয়ে টাকা জমা দিয়ে ম্যামের রিলিজ লেটার নিয়ে আসলাম। রুমে ঢুকতে দেখি সিনথিয়া আপু ও বাকিরা ম্যামের সাথে হেসে হেসে কথা বলছে। আমি ঢুকতেই, কি দুলাভাই, কি খবর? ভালোই তো চলছে সিনেমা। সিনথিয়া আপু জোরে হেসে বললেন। আমি লজ্জা পেয়ে মনে মনে বললাম, তা আমার সাথে কিছু ক্র্যাশের মুখেও দুলাভাই ডাক শুনতে হয়। হ্যালা, সিনথিয়া আপুর যেন জীবনেও বিয়ে না হয় এ দোয়া করে দিলাম। এরপর ম্যাডামকে রিলিজ করে ম্যামের বাসায় চলে আসলাম। আমি ম্যামকে কোলে করে নিয়ে ওনার রুমে শুয়ে দিলাম। এরপর আমি ফ্রেশ হতে আমার রুমে চলে গেলাম। বিকেলবেলা ম্যামকে দেখতে তার রুমে আসলাম। এরপর যা ঘটলো, আমি ম্যামকে রুমে শুয়ে দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম আমার রুমে। বিকেলবেলা ম্যামকে দেখতে তার রুমে আসলাম। এরপর ম্যাডামকে ডাক দিলাম, কিন্তু কোনো সারা শব্দ পেলাম না। চিন্তায় পড়ে গেলাম, ম্যাডামের কোনো বিপদ হলো না তো আবার। রুমে এসে ম্যামকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। হঠাৎ দেখি ম্যাম ওয়াশরুম থেকে বেরোচ্ছেন। আমাকে দেখা মাত্রই জোরে চিৎকার দিয়ে উঠলেন, শৈতান, তুই আমার রুমে কি করছিস? বের হ বলছি। বারে, আমি আমার বউ রুমে আসবো না তো কি আসবে? আমি তোর কেমন বউ? তোর সাথে কোন জন্মে আমার বিয়ে হয়েছে? বিয়ে হয়নি তো কি হয়েছে, হয়ে যাবে। জানো, তোমাকে আজ খুব বিশ্রী দেখাচ্ছে। ওয়াক। কি বললি তুই? কুত্তা, কানপচা বান্দর, শৈতানের খালাতো ভাই, পেতনির জামাই, রাক্ষসীর দেবর আমাকে বিশ্রী দেখাচ্ছে? দাঁড়া, তোর একদিন কি আর আমার যে কয়দিন লাগে। আমাকে মারার জন্য ধাওয়া করছেন, আমিও দৌড় দিলাম। আমাকে আর পাইকে ম্যাম আবার পেছন পেছন আসছেন, কিন্তু ধরতে পারছেন না। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে স্লিপ কেটে সোজা আমার গায়ের উপর পড়লেন। আমি মেজের সাথে আঘাত পেলাম, মাথা ফেটে রক্ত পড়ছে। আমি ব্যথায় চিৎকার করতে লাগলাম, আহ! ও মাই গড, কি হয়েছে তোমার? তোমার মাথা ফেটে তো রক্ত পড়ছে। হে, আমি কি করলাম? আমার জন্যই তোমার এই অবস্থা। ম্যাম তাড়াতাড়ি ডক্টরকে ফোন করছেন। ডক্টর বাসায় এসে আবার ট্রিটমেন্ট করলেন। আমি এখনো সেন্স হারাইনি। মেডিসিন লিখে দিয়ে ডক্টর চলে গেলেন। ম্যাডাম ড্রাইভারকে দিয়ে মেডিসিনগুলো আনালেন। ম্যাম আমার কাছে বসে কাটা করতে লাগলেন। ম্যাম প্লিজ, এভাবে কাঁদবেন না, আমার কিচ্ছু হয়নি। ওই, আমাকে আর ম্যাম ম্যাম বললে আর একটা বারে মাথায় ফাটিয়ে দিব। ওকে মাই ডিয়ার সোহানা ম্যাম। আবার ম্যাম? সরি ডিয়ার। এরপর ম্যাম নিজের হাতে আমাকে খাবার খাইয়ে দিলেন। এরপর মেডিসিন খাওয়ালেন। এভাবে প্রায় এক সপ্তাহ চলতে থাকে। আমিও আস্তে আস্তে সুস্থ হয়ে উঠি। অনেকদিন পর ভার্সিটিতে যাবো ভাবছি। সামনে আবার এক্সাম আছে। ম্যামের গাড়ি করে ভার্সিটির দিকে রওনা দিলাম। ভার্সিটিতে নেমে ম্যাম টিচার্স রুমে আর আমি আমার ক্লাসরুমের দিকে রওনা দিলাম। হলের ভিতরে ঢুকতেই সিনথিয়া আপু ও তার বান্ধবীরা আমাকে ঘিরে ধরলেন। কি খবর দুলাভাই, বিয়ে করবেন কবে? কার বিয়ে? কিসের বিয়ে? কার সাথে বিয়ে? কেন, সোহানা ম্যামের সাথে তোর বিয়ে? আরে ধ্যাত, বিয়ে করলে তোমাকেই করবো। সিনথিয়া আপুকে উদ্দেশ্য করে বললাম। কি বললি? দাঁড়া, এক্ষুনি ম্যামকে গিয়ে বলতেছি। এই না না, ম্যামকে কিছু বলো না, উনি আমাকে মেরেই ফেলবে। আমি ম্যামকে বিয়ে করব। এই তো গুড বয়। আমি ছাড়া তোমাকে কেউ বিয়ে করবো না। আর তো ওই তোমার নোয়া খেললে বয়ফ্রেন্ডও না। সিনথিয়া আপুকে মিন করে বললাম। গুড বয় না ছাই? সিনথিয়া আপু
ও তার বান্ধবীরা হেসে আমার কাছ থেকে চলে গেল। আমিও ক্লাসে ঢুকে পড়লাম। ক্লাসে সবাই আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। মনে হয় আমি কোনো জোগাড়। যাক, সহ্য করে নিলাম, কারণ ওদের হাসির রহস্যটা আমার জানা আছে। সেদিনের মতো ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। রাতের বেলায় খাবার খেয়ে দেখলাম ভালো লাগে, আর ঘুমও আসছে না। ভাবলাম একটু ছাদে গিয়ে সময় কাটানো যাক। তখন জ্যোৎস্না রাত ছিল, আকাশের চাঁদখানা স্পষ্ট দেখা যাচ্ছে। দোলনার উপর বসে চাঁদ দেখতে লাগলাম। সত্যি, জ্যোৎস্না রাতের চাঁদ খুবই সুন্দর। ছাদে একাকী বসে চাঁদ দেখা কয়জনের ভাগই বা আছে। হঠাৎ করে কাঁধে কারোর স্পর্শ অনুভব করলাম, ভয়ও পেলাম। এতটা ছাদে কে আসলো? পেছনে ঘুরে দেখি ম্যাডাম দাঁড়িয়ে আছেন। চাঁদের মিটমিট আলোতে ম্যাম অপরূপ সুন্দর লাগছিল। কি সুন্দর চাহনি, টানাটান চোখ, যে কেউ প্রথম দেখায় শকট খাবে। কিন্তু আমি খাইনি, কারণ উনি প্রথম আমার উপর ক্রাশ খেয়েছিল। ম্যাম, সরি। সোহানা, তুমি এত রাতে ছাদে কেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। রুমে একা একা শুয়ে থাকতে ভালো লাগছে না, ভাবলাম তোমার সাথে গিয়ে গল্প করি, কিন্তু তোমার রুমে গিয়ে তোমাকে পেলাম না। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। অনেক খোঁজাখুঁজির পরে ছাদে এসে পেলাম। এবার বলো, তুমি এই ছাদে কী করছো? আমারও ভালো লাগছিল না, তাই আসলাম। আচ্ছা, তুমি সিগারেট খাও? আরে না, বাপের জন্ম খাইনি। গুড বয়। দেখতে হবে না বটটা কার? এরপর আমার কাছে পাশে বসে কাঁধে মাথা রাখলো। আমি তোমার বর হলাম কবে? আমাদের বিয়ে বা হলো কবে? হয়নি তো কি হয়েছে, হয়ে যাবে। আমি তোমাকে বিয়ে করবো না, কারণ থার্ড ইয়ারের সিন্ধিয়া আপু তোমার আগে আমাকে প্রপোজ করেছিল, আর উনি আমার খুব কেয়ার করে। ম্যামকে রাগানোর জন্যই বললাম। কি বললি তুই? সিনথিয়া তোকে প্রপোজ করছে? ওর এত বড় সাহস আমার জিনিসের দিকে হাত বাড়ায়? ওকে তো আমি মেরেই ফেলবো। বলেই উনি চলে যেতে লাগলো। আমি একটানে পাশে বসিয়ে দিলাম। আমি ম্যামের খুব কাছে চলে আসলাম। দুজনের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ম্যামের ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। এভাবে অনেকক্ষণ চললো। ম্যামও আমাকে ছাড়তে চাইছেন না। কিছুক্ষণ পর ছাড়লো। দুজনেই হাঁপাতে লাগলাম। হাঁপানো শেষে ম্যাম বলল, সাইফুর, তুমি কখন আমাকে ছেড়ে চলে যাবে না তো? হঠাৎ এমন কথা বলছো কেন? আমি কোথাও যাবো তোমার ছেড়ে? হ্যাঁ, না মানে, আমার কেমন জানি ভয় হচ্ছে। আমি সোহানা ম্যামকে জড়িয়ে ধরে বললাম, আমি আমার পাগলি ম্যামটাকে ছেড়ে কোথাও যাব না, সারা জীবন ভালোবাসবো। আচ্ছা, আমাকে একটা গান শোনাও। কি গান গাইবো? আমি তো গান পারি না। মিথ্যে বললাম। আমি কিন্তু রেগে যাচ্ছি, যা পারো শোনাও। কি আর করবো, বাধ্য হয়ে গান গাইতে শুরু করলাম। খ্যাপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, খ্যাপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, না না যেতে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে যাব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে যাব না। ওয়াও, তুমি তো ফাটিয়ে দিয়েছ। তোমার ভয়েস তো খুব সুন্দর। তুমি কোথায় গান শিখছো? কোথাও না, নিজে নিজে শিখেছি। আচ্ছা, তুমি গান গাইতে পারো না? হ্যাঁ, পারি তো, কিন্তু এখন শোনাবো না, সময় হলে শোনাবো। চলো, রুমে যাব। অনেকক্ষণ হলো সাথে আসলাম। ওকে, চলো। আ পাটা গেল রে, আমি হাঁটতে পারছি না, আমাকে একটু কোলে করে নিয়ে নাও না। না, আমি পারবো না। ওকে, তাহলে আমিও যাব না। ওনার অভিনয়ের কাছে হার মানলাম, বাধ্য হয়ে করে নিলাম। তো মা, কি ময়দার বস্তা রে। আচ্ছা, তুমি কোন গুদামে চাল খাও? ম্যামকে রাগানোর জন্যই বললাম। কি বললে? আমি মোটু, আমাকে নামা, আমি যাব না। ম্যামের কপালে চুমু দিয়ে বললাম, রাগ করে না শোনা, আমি তো মজা করে বলেছিলাম। এরপর ম্যামকে তার রুমে গিয়ে শুয়ে দিলাম। আমি চলে আসতেই, হাই, কোথায় যাচ্ছ তুমি? ম্যাম আমার হাত ধরে বললেন, আবার রুমে যাচ্ছি, ঘুমাবো না? না, আজকে তুমি আমার সাথে ঘুমাবে। কি বলো তুমি? তোমার সাথে ঘুমাবো মানে? বিয়ের আগে এসব ভালো না। আমি কিছু বুঝতে চাই না, কিছু শুনতে চাই না। তুমি আমার সাথে ঘুমাবে, এটা আমার শেষ কথা। অনেক জোরাজোরির পর রাজি হলাম। এরপর মাঝখানে একটা কোলবালিশ দিয়ে ভারত পাকিস্তান বর্ডার বানিয়ে নিলাম। মধ্যরাতে আমার ঘুম ভেঙেছে। উঠতে চাচ্ছে, কিন্তু পাচ্ছি না। পরে দেখি ম্যাম বর্ডার ক্রস করে আমার গায়ের উপর শুয়ে আছেন, আমার বুকে মাথা দিয়ে আছেন। আমি আর সরলাম না। ঘুমন্ত অবস্থায় ম্যামকে ঘুমন্ত পরীর মতো দেখাচ্ছে। কোনো এক কবি বলেছেন, ঘুমন্ত অবস্থায় যে নারীকে সুতো দেখায় সেই প্রকৃত সুন্দরী। সকালে
ম্যামের ডাকে ঘুম ভাঙলো। আই ওঠো, আর কত ঘুমাবে? ম্যামকে জড়িয়ে ধরে বললাম, আর একটু ঘুমাতে দাও না। ওঠো বলছি, নয়তো পানি ঢেলে দিব। আর কথা না বলে উঠে পড়লাম। দুজনেই ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম। প্রথম বর্ষের পরীক্ষাও শুরু হয়ে গেছে। ভালোভাবে পরীক্ষাটা দিলাম। পরীক্ষার পর প্রতি বছরই ভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, এবারও করা হলো। আমি গান গাওয়ার জন্য নাম লেখালাম ম্যামের অনুরোধে। অনুষ্ঠান শুরু হয়েছে। প্রতিযোগীরা যে যার মতো পরিবেশন করলো। এবার আমার পালা। আমি গান গাইতে শুরু করলাম। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকোবে, বুঝো না কো আমারই ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। গান গাওয়া শেষ করলাম। সবাই করতালিতে ব্যস্ত। আমার মেয়ে ক্লাসমেটরা সবাই আমার সাথে সেলফি তোলার জন্য আসলো। ম্যাম দূর থেকে সব দেখছে। ওরা তো রেগে আগুন। হ্যাঁ, এই রে, আমি গেলাম, এখন কি করি? আজ তো আমাকে মেরেই ফেলবে। ম্যাম ভিড়ের মধ্যে এসে আমার হাত ধরে সবার সামনে থেকে টেনে নিয়ে আসছেন। এরপর আমাকে নিয়ে গাড়িতে বসলেন। রাস্তায় কেউ কারোর সাথে কথা বলছি না, দুজনে নীরবতা পালন করছি। ম্যামকে দেখেই বোঝা যাচ্ছে উনি প্রচণ্ড রেগে আছেন। আমি নীরবতা ভেঙে জিজ্ঞেস করলাম, কে হয়েছে সোহানা, কথা বলছে না কেন? আর এরকম রেগে আছি বা কেন? ম্যাম আমার কথার উত্তর না দিয়ে গাড়ি চালাচ্ছেন। আমরা বাসার সামনে চলে আসলাম। ম্যাম গাড়ি থেকে নেমে আমার হাত ধরে টেনে তার রুমে নিয়ে গেলেন। এরপর বেডের উপর ধাক্কা দিয়ে ফেলে দিলেন। নিজের স্মার্টফোনটা বের করে আমার বুকের উপর উঠে ছবি তুলতে লাগলেন। সোহানা, সোহানা কি করছিস সব? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি দেখবো আজ তুই কত সেলফি তুলতে পারিস। আমাকে ছেড়ে অন্য মেয়েদের সাথে সেলফি তোলা হচ্ছে। তুমি এজন্য রেগে আছো? বিশ্বাস করো, আমি ওদের সাথে ইচ্ছে করে সেলফি তুলিনি, ওরাই জোর করে সেলফি তুললো। তুমি কি কচি খোকা যে ওরা বললো আর তুমি তুললা? আমি ম্যামকে জড়িয়ে ধরে বললাম, সরি আমার বেবিটা, আর কখনো এমন হবে না, আর সেলফি তুলবো না। ম্যাম আমার বুকে মুখ ঘুষে কান্না করতে বললেন। তুমি কেন বোঝো না? আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না। এই কানে ধরলাম, আর এমন হবে না, এবার কান্না থামো না প্লিজ, কানে ধরেই বললাম। এরপর ম্যাম কান্না থামিয়ে ফ্রেশ হতে চলে গেলেন। আমিও আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এদিকে আমার প্রথম বয়সের পরীক্ষার রেজাল্ট দিয়েছে। আমি রেজাল্ট দেখতে ভার্সিটিতে চলে গেলাম। রেজাল্ট দেখে আই এম তো অবাক, অনেক ভালো রেজাল্ট করেছে। আসলে এই সব কিছু ম্যামের জন্যই সম্ভব হয়েছে। তিনি আমাকে হেল্প না করলে হয়তো ভালো রেজাল্ট করতে পারতাম না। ভাবলাম তাড়াতাড়ি ম্যামকে গিয়ে ধন্যবাদ দেব। হাসি মুখে ভার্সিটি থেকে বেরোতে লাগলাম। পেছন থেকে কে যেন আমার নাম ধরে ডাক দিল, মেরি কোনটে। হাই, আমি শিমু, তোমার ক্লাসমেট, অ্যান্ড কংগ্রাচুলেশন ফর মেক এ ব্রিলিয়ান্ট রেজাল্ট। থ্যাংক ইউ শিমু। আমরা কি বন্ধু হতে পারি? ও শিওর, কেন নয়। এবার শিমুর কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে যা দেখলাম আমি তো অবাক। দেখি ম্যাম আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঝাড়ছেন। আমি আস্তে আস্তে গিয়ে ম্যামকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। ম্যাম চমকে উঠলেন, পেছনে ফিরে তাকিয়ে দেখে আমি। ও তুমি? আমি তো ভয় পেয়ে গেছিলাম হঠাৎ এভাবে। সোহানা, আমি বেস্ট রেজাল্ট করেছি। বলো কি? কংগ্রাচুলেশন ফর মেক এ গুড রেজাল্ট। এই বলো না, আমাকে বিয়ে করবে কবে? আমার আর দেরি সহ্য হচ্ছে না। তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারছি না। আর কয়েকটা দিন অপেক্ষা করো, তারপর গ্রামে গিয়ে বাবা মার কাছে গিয়ে তোমার ব্যাপারে বলবো। তখনই আমাদের বলে তোমাকে বিয়ের কথা বলবো, তাদের বলে। আর অনেক দিন হলো বাবা মাকে দেখি না, তাদের দেখতেও খুব ইচ্ছে করছে। ম্যাম আমাকে চুমু খেয়ে বলল, এই তো আমার বাবুটা লক্ষ্মী ছেলের মতো কথা বলছে। গুড বয় না চাই? সিন্ধিয়া আপু
ও তার বান্ধবীরা হেসে আমার কাছ থেকে চলে গেল। আমিও ক্লাসে ঢুকে পড়লাম। ক্লাসে সবাই আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে, মনে হয় আমি কোনো জোগাড়। যাক, সহ্য করে নিলাম, কারণ ওদের হাসির রহস্যটা আমার জানা আছে। সেদিনের মতো ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। রাতের বেলায় খাবার খেয়ে দেখলাম ভালো লাগে, আর ঘুম আসছে না। ভাবলাম একটু ছাদে গিয়ে সময় কাটানো যাক। তখন জ্যোৎস্না রাত ছিল, আকাশের চাঁদখানা স্পষ্ট দেখা যাচ্ছে। দোলার উপর বসে চাঁদ দেখতে লাগলাম। সত্যি, জ্যোৎস্না রাতের চাঁদ খুবই সুন্দর। ছাদে একাকী বসে চাঁদ দেখা কয়জনের ভাগই বা আছে। হঠাৎ করে কাঁধে কারোর স্পর্শ অনুভব করলাম, ভয়ও পেলাম। এতটা ছাদে কে আসলো? পিছনে করে দেখি ম্যাডাম দাঁড়িয়ে আছেন। চাঁদের মিটমিট আলোতে ম্যাম অপরূপ সুন্দর লাগছিল। কি সুন্দর চাহনি, টানাটান চোখ, যে কেউ প্রথম দেখায় শকটা খাবে। কিন্তু আমি খাইনি, কারণ উনি প্রথম আমার উপর ক্রাশ খেয়েছিল। ম্যাম, সরি সোহানা, তুমি এত রাতে ছাদে কেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। রুমে একা একা শুয়ে থাকতে ভালো লাগছে না, ভাবলাম তোমার সাথে গিয়ে গল্প করি, কিন্তু তোমার রুমে গিয়ে তোমাকে পেলাম না। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। অনেক খোঁজাখুঁজির পরে ছাদে এসে পেলাম। এবার বলো, তুমি এই ছাদে কী করছো? আমারও ভালো লাগছিল না, তাই আসলাম। আচ্ছা, তুমি সিগারেট খাও? আরে না, বাপের জন্ম খাইনি। গুড বয়। দেখতে হবে না বটটা কার? এরপর আমার কাছে পাশে বসে কাঁধে মাথা রাখলো। আমি তোমার বর হলাম কবে? আমাদের বিয়ে বা হলো কবে? হয়নি তো কি হয়েছে, হয়ে যাবে। আমি তোমাকে বিয়ে করবো না, কারণ থার্ড ইয়ারের সিন্ধিয়া আপু তোমার আগে আমাকে প্রপোজ করেছিল, আর উনি আমার খুব কেয়ার করে। ম্যামকে রাগানোর চোটে বললাম। কি বললি তুই? সিনথিয়া তোকে প্রপোজ করছে? ওর এত বড় সাহস আমার জিনিসের দিকে হাত বাড়ায়? ওকে তো আমি মেরেই ফেলবো। বলেই উনি চলে যেতে লাগলো। আমি একটানে পাশে বসিয়ে দিলাম। আমি ম্যামের খুব কাছে চলে আসলাম। দুজনের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ম্যামের ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। এভাবে অনেকক্ষণ চললো। ম্যামও আমাকে ছাড়তে চাইছেন না। কিছুক্ষণ পর ছাড়লো। দুজনেই হাঁপাতে লাগলাম। হাঁপানো শেষে ম্যাম বলল, সাইফুর, তুমি কখন আমাকে ছেড়ে চলে যাবে না তো? হঠাৎ এমন কথা বলছো কেন? আমি কোথাও যাবো তোমার ছেড়ে? হ্যাঁ, না মানে, আমার কেমন জানি ভয় হচ্ছে। আমি সোহানা ম্যামকে জড়িয়ে ধরে বললাম, আমি আমার পাগলি ম্যামটাকে ছেড়ে কোথাও যাব না, সারা জীবন ভালোবাসবো। আচ্ছা, আমাকে একটা গান শোনাও। কি গান গাইবো? আমি তো গান পারি না। মিথ্যে বললাম। আমি কিন্তু রেগে যাচ্ছি, যা পারো শোনাও। কি আর করবো, বাধ্য হয়ে গান গাইতে শুরু করলাম। খ্যাপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, খ্যাপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, না না যেতে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে যাব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে যাব না। ওয়াও, তুমি তো ফাটিয়ে দিয়েছ। তোমার ভয়েস তো খুব সুন্দর। তুমি কোথায় গান শিখছো? কোথাও না, নিজে নিজে শিখেছি। আচ্ছা, তুমি গান গাইতে পারো না? হ্যাঁ, পারি তো, কিন্তু এখন শোনাবো না, সময় হলে শোনাবো। চলো রুমে যাব, অনেকক্ষণ হলো সাথে আসলাম। ওকে চলো। আ পাটা গেল রে, আমি হাঁটতে পারছি না, আমাকে একটু কোলে করে নিয়ে নাও না। না, আমি পারবো না। ওকে, তাহলে আমিও যাব না। ওনার অভিনয়ের কাছে হার মানলাম, বাধ্য হয়ে করে নিলাম। তো মা, কি ময়দার বস্তা রে। আচ্ছা, তুমি কোন গুদামে চাল খাও? ম্যামকে রাগানোর জন্যই বললাম। কি বললে? আমি মোটু, আমাকে নামা, আমি যাব না। ম্যামের কপালে চুমু দিয়ে বললাম, রাগ করে না শোনা, আমি তো মজা করে বলেছিলাম। এরপর ম্যামকে তার রুমে গিয়ে শুয়ে দিলাম। আমি চলে আসতেই, হাই, কোথায় যাচ্ছ তুমি? ম্যাম আমার হাত ধরে বললেন, আবার রুমে যাচ্ছি, ঘুমাবো না? না, আজকে তুমি আমার সাথে ঘুমাবে। কি বলো তুমি? তোমার সাথে ঘুমাবো মানে? বিয়ের আগে এসব ভালো না। আমি কিছু বুঝতে চাই না, কিছু শুনতে চাই না। তুমি আমার সাথে ঘুমাবে, এটা আমার শেষ কথা। অনেক জোরাজোরির পর রাজি হলাম। এরপর মাঝখানে একটা কোলবালিশ দিয়ে ভারত পাকিস্তান বর্ডার বানিয়ে নিলাম। মধ্যরাতে আমার ঘুম ভেঙেছে, উঠতে চাচ্ছে কিন্তু পাচ্ছি না। পরে দেখি ম্যাম বর্ডার ক্রস করে আমার গায়ের উপর শুয়ে আছেন, আমার বুকে মাথা দিয়ে আছেন। আমি আর সরলাম না। ঘুমন্ত অবস্থায় ম্যামকে ঘুমন্ত পরীর মতো দেখাচ্ছে। কোনো এক কবি বলেছেন, ঘুমন্ত অবস্থায় যে নারীকে সুন্দর দেখায় সেই প্রকৃত সুন্দরী। সকালে
ম্যামের ডাকে ঘুম ভাঙলো। আই ওঠো, আর কত ঘুমাবে? ম্যামকে জড়িয়ে ধরে বললাম, আর একটু ঘুমাতে দাও না। ওঠো বলছি, নয়তো পানি ঢেলে দিব। আর কথা না বলে উঠে পড়লাম। দুজনেই ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম। প্রথম বর্ষের পরীক্ষাও শুরু হয়ে গেছে। ভালোভাবে পরীক্ষাটা দিলাম। পরীক্ষার পর প্রতি বছরই ভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, এবারও করা হলো। আমি গান গাওয়ার জন্য নাম লেখালাম ম্যামের অনুরোধে। অনুষ্ঠান শুরু হয়েছে। প্রতিযোগীরা যে যার মতো পরিবেশন করলো। এবার আমার পালা। আমি গান গাইতে শুরু করলাম। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকোবে, বুঝো না কো আমারই ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। গান গাওয়া শেষ করলাম। সবাই করতালিতে ব্যস্ত। আমার মেয়ে ক্লাসমেটরা সবাই আমার সাথে সেলফি তোলার জন্য আসলো। ম্যাম দূর থেকে সব দেখছে। ওরা তো রেগে আগুন। হ্যাঁ, এই রে, আমি গেলাম, এখন কি করি? আজ তো আমাকে মেরেই ফেলবে। ম্যাম ভিড়ের মধ্যে এসে আমার হাত ধরে সবার সামনে থেকে টেনে নিয়ে আসছেন। এরপর আমাকে নিয়ে গাড়িতে বসলেন। রাস্তায় কেউ কারোর সাথে কথা বলছি না, দুজনে নীরবতা পালন করছি। ম্যামকে দেখেই বোঝা যাচ্ছে উনি প্রচণ্ড রেগে আছেন। আমি নীরবতা ভেঙে জিজ্ঞেস করলাম, কে হয়েছে সোহানা, কথা বলছে না কেন? আর এরকম রেগে আছই বা কেন? ম্যাম আমার কথার উত্তর না দিয়ে গাড়ি চালাচ্ছেন। আমরা বাসার সামনে চলে আসলাম। ম্যাম গাড়ি থেকে নেমে আমার হাত ধরে টেনে তার রুমে নিয়ে গেলেন। এরপর বেডের উপর ধাক্কা দিয়ে ফেলে দিলেন। নিজের স্মার্টফোনটা বের করে আমার বুকের উপর উঠে ছবি তুলতে লাগলেন। সোহানা, সোহানা, কি করছো সব? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি দেখবো আজ তুই কত সেলফি তুলতে পারিস। আমাকে ছেড়ে অন্য মেয়েদের সাথে সেলফি তোলা হচ্ছে। তুমি এজন্য রেগে আছো? বিশ্বাস করো, আমি ওদের সাথে ইচ্ছে করে সেলফি তুলিনি, ওরাই জোর করে সেলফি তুললো। তুমি কি কচি খোকা যে ওরা বললো আর তুমি তুললা? আমি ম্যামকে জড়িয়ে ধরে বললাম, সরি আমার বেবিটা, আর কখনো এমন হবে না, আর সেলফি তুলবো না। ম্যাম আমার বুকে বুক ঘুষে কান্না করতে বললেন। তুমি কেন বোঝো না? আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না। এই কানে ধরলাম, আর এমন হবে না, এবার কান্না থামো না প্লিজ, কানে ধরেই বললাম। এরপর ম্যাম কান্না থামিয়ে ফ্রেশ হতে চলে গেলেন। আমিও আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এদিকে আমার প্রথম বয়সের পরীক্ষার রেজাল্ট দিয়েছে। আমি রেজাল্ট দেখতে ভার্সিটিতে চলে গেলাম। রেজাল্ট দেখে আই এম তো অবাক, অনেক ভালো রেজাল্ট করেছে। আসলে এই সব কিছু ম্যামের জন্যই সম্ভব হয়েছে। তিনি আমাকে হেল্প না করলে হয়তো ভালো রেজাল্ট করতে পারতাম না। ভাবলাম তাড়াতাড়ি ম্যামকে গিয়ে ধন্যবাদ দেবো। হাসি মুখে ভার্সিটি থেকে বেরোতে লাগলাম। পেছন থেকে কে যেন আমার নাম ধরে ডাক দিল, মেরি কোনটে। হাই, আমি শিমু, তোমার ক্লাসমেট, অ্যান্ড কংগ্রাচুলেশন ফর মেক এ ব্রিলিয়ান্ট রেজাল্ট। থ্যাংক ইউ শিমু। আমরা কি বন্ধু হতে পারি? ও শিওর, কেন নয়। এবার শিমুর কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে যা দেখলাম, আমি তো অবাক। দেখি ম্যাম আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঝাড়ছেন। আমি আস্তে আস্তে গিয়ে ম্যামকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। ম্যাম চমকে উঠলেন, পেছনে ফিরে তাকিয়ে দেখে আমি। ও তুমি? আমি তো ভয় পেয়ে গেছিলাম হঠাৎ এভাবে। সোহানা, আমি বেস্ট রেজাল্ট করেছি। বলো কি? কংগ্রাচুলেশন ফর মেক এ গুড রেজাল্ট। এই বলো না, আমাকে বিয়ে করবে কবে? আমার আর দেরি সহ্য হচ্ছে না। তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারছি না। আর কয়েকটা দিন অপেক্ষা করো, তারপর গ্রামে গিয়ে বাবা মার কাছে গিয়ে তোমার ব্যাপারে বলবো। তখনই আমাদের বলে তোমাকে বিয়ের কথা বলবো, তাদের বলে। আর অনেক দিন হলো বাবা মাকে দেখি না, তাদের দেখতেও খুব ইচ্ছে করছে। ম্যাম আমাকে চুমু খেয়ে বলল, এই তো আমার বাবুটা লক্ষ্মী ছেলের মতো কথা বলছে। কবে যাচ্ছ গ্রামে? আমাকে সঙ্গে নিয়ে যাবে কিন্তু।
আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। না, তোমাকে এখন নিয়ে যাওয়া যাবে না, সবাই খারাপ ভাববে। আগে সব ঠিক করি, তারপর তোমাকে নিয়ে যাব। ওকে আমার বাবুটা, তুমি যা বলবে তাই হবে। এবার আমাকে ছাড়ো, আমি ফ্রেশ হব। ওকে যাও, ফ্রেশ হও গিয়ে। ম্যাম আমাকে ছেড়ে দিয়ে বলো। এরপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। হঠাৎ কিসের জন্য কাঁপাকাঁপি অনুভব করলাম। ভাবলাম আবার ভূমিকম্প হচ্ছে না তো। পরে দেখি মোবাইলটা ভাইব্রেট করা। মোবাইলে কে যেন কল করেছে। আমি ফোনটা রিসিভ করলাম। অবশ থেকে মেয়েরই কণ্ঠে। হ্যালো, হ্যালো, কে? আমি আরে আমি ডেকে? আমি শিমু, তোমার ক্লাসমেট। তুমি হঠাৎ কি মনে করে? না, এমনি। কি করো? এই তো বসে আছি। আচ্ছা, বিকেলে একটু দেখা করতে পারবে পার্কে? কেন? দরকার আছে, প্লিজ, না করো না। ওকে, আসবো। আমি রেডি হয়ে পার্কের দিকে রওনা দিলাম। গিয়ে দেখি আশেপাশে সব কাপড়রা নিজেদের মধ্যে কারবার করছে। বাকিটা আপনারা বুঝে নেন, আমি বলবো না। একটু দূরে গিয়ে দেখি শিমু একটা বেঞ্চে বসে আছে। আমি কাছে গিয়ে বসলাম। মেয়েটাকে আজ অনেক কিউট লাগছে। গোলাপি একটা শাড়ি পরে আসছে। এরপর শিমু আমাকে যা বলো, আমি নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না। সাইফুর, তোমাকে কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না, কিন্তু আমাকে আজ বলতেই হবে। আমি আর অপেক্ষা করতে পারছি না। শিমু, তুমি কি বলবে পরিষ্কার করে বলো। আরে তো ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার ভালো বন্ধু, তাই না? তো এত আমতামতো করছো কেন? সাইফুর, আমি আজ পর্যন্ত কোনো ছেলের দিকে ভালো করে তাকাইনি, আর কেউ আমার দিকে তাকানোর সাহসও পাচ্ছে না, কারণ আমার বাবা এখানকার এমপি আর ভাইয়ারা বড় লিডার। কিন্তু তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিনই আমার ভালো লেগেছিল। আমি ভেবেছিলাম হয়তো এটা আমার আবেগ, পরে দেখলাম এটা কোনো আবেগ না। আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ, তুমি আমাকে ফিরিয়ে দিও না। শিমুর কথা শুনে আমার গা থেকে ঘাম বেরোচ্ছে। আমি কোনো কথা বলতে পারছি না। কি হলো সাইফুর, কথা বলো না কেন? বলো, তুমিও আমাকে ভালোবাসো। শিমু, তুমি যা বলছো তা কখনোই সম্ভব নয়। আমি তোমাকে ভালো বন্ধু ভাবি, এর চেয়ে বেশি ভাবতে পারি না। আর তার চেয়ে বড় কথা হলো আমার গার্লফ্রেন্ড আছে। দয়া করে এসব বলে আমাদের বন্ধুত্বটা নষ্ট করো না। আমার কথাগুলো শুনে শিমু অঝরে কান্না করতে লাগলো। খুব কষ্ট হচ্ছে ওর জন্য, কিন্তু কি করব, আমার হাত তো বাঁধা। মনে রেখো, যদি এই জীবনে তোমাকে না পাই তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। কখনো আমাকে দেখতে পারবে না। শিমু প্লিজ, পাগলামো করো না। আমরা সারা জীবন ভালো বন্ধু হয়ে থাকবো। আমাকে কথা বলতে না দিয়ে কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। আমি মূর্তি হয়ে সেখানে দাঁড়িয়ে রইলাম। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। মেয়েটা আবার কিনা কি করে বসে। যে জেদি মেয়ে, না, আমি সোহানের সাথে প্রতারণা করতে পারবো না। যে মানুষটা আমাকে এত ভালোবাসে, আমি কিভাবে তাকে ছেড়ে যাব? হ্যাঁ, না, আমি এটা করতে পারবো না। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে গিয়ে বসে পড়লাম আর ঘটনাগুলো ভাবতে লাগলাম। এমন সময় সোহানা ম্যাম আবার রুমে আসলো। সাইফুর, তোমার কি হয়েছে? এমন মনমরা হয়ে বসে আছো কেন? প্লিজ আমাকে সব খুলে বলো। আমি আর সহ্য করতে না পেরে ম্যামকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। সাইফুর প্লিজ কান্না করো না, আমি স্থির থাকতে পারছি না। এরপর কান্না থামিয়ে ম্যামকে সব খুলে বললাম। সোহানা, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে আমি ছাড়তে পারবো না, বিশ্বাস করো। সোহানাকে জড়িয়ে ধরে কান্না করে বললাম। ম্যাম আর স্থির থাকতে না পেরে ধরে কান্না করা শুরু করলো। জানো সোহানা, আমার খুব ভয় হয়, কারণ ওর ভাইয়া খুব ভয়ঙ্কর গুন্ডা বদমাস। ওরা যদি তোমার কোনো খুব ক্ষতি করে, হ্যাঁ? আমি প্রচণ্ড ভেঙে গিয়ে বললাম। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কেউ আমাদের কোনো কিচ্ছু করতে পারবে না, আল্লাহ আমাদের সাথে আছে। পরে ম্যামকে জড়িয়ে ধরে কতক্ষণ কান্না করেছিলাম জানি না। ওদিকে শিমুর কোনো খাওয়া দাওয়া নেই। দরজা বন্ধ করে শিমু শুধু কান্না করে, না খেয়ে রোগা হয়ে গেছে। মা, তোর কি হয়েছে বল আমাকে। ঠিকমতো খাচ্ছিস না, ঘুমাচ্ছিস না, সারাদিন শুধু কান্না করিস। শিমু কোনো কথা না বলে শুধু কান্না করে। এরপর শিমুর বাবা চলে গেল। কিছুক্ষণ পর শিমুর বড় ভাই শিমুর রুমে আসলো। সিমু, বোন আমার, তোর কি হয়েছে বল আমাকে। কেউ কি তোকে কিছু বলেছে? তুই শুধু একবার ওর নাম বল, আমি ওর মাথা কেটে তোর পায়ের কাছে নিয়ে আসবো। তোর কান্না আমার সহ্য করতে পারছি না। ভাইয়া, আমি সাইফুরকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। ওকে তুমি আমার কাছে এনে দাও প্লিজ। বোন, তুই কোনো চিন্তা করিস না, আমি যেভাবেই হোক তোর ভালোবাসার মানুষকে তোর কাছে নিয়ে আসবো। তুমি সত্যি বলছো ভাইয়া? সাইফুরকে আমার কাছে নিয়ে আসবে? হ্যাঁ রে বোন, সত্যি। এবার জল খাবি? এরপর শিমুর ভাই শিমুকে নিজ হাতে খাবার খাইয়ে দিলেন। এরপর শিমুর ভাই ও কিছু ছেলে আসলো ম্যামের বাসায়।
ম্যাম এসে দরজা খুলে দিল। আপনারা কারা? এখানে কি চান? কাকে খুঁজছেন? আমি শিমুর ভাই সাইফুরকে নিতে এসেছি। আমার বোন ওকে ভালোবাসে, ওর জন্য খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। ও কোথায়? ওকে ডেকে দিন। ও বাসায় নেই। আর শুনুন, সাইফুর শিমুকে ভালোবাসে না, ও শুধু আমার ভালোবাসা। আপনারা এখন আসতে পারেন। দেখুন, ভালোই ভালোই বলছি, ওকে ডেকে দিন। আমরা ওকে শিমুর কাছে নিয়ে যাব। বললাম তো ও বাসায় নেই। আমরা যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। আমরা আবার আসব, আর আমার বোনের সুখের জন্য আমি কারো প্রাণ নিতেও দ্বিধা করব না। আপনি আমাকে হুমকি দিচ্ছেন? যদি মনে করেন তাই। এইসব হুমকি ধামকি দিয়ে শিমুর ভাই ও তার লোকেরা চলে গেল। কিছুক্ষণ পর বাসায় আসলাম। সোহানা, তুমি কোথায়? সোহানার কোনো সাড়া পাচ্ছি না। ওনার রুমে গেলাম, দেখি ম্যাম কান্না করতে করতে বালিশ ভিজিয়ে ফেলেছে। আমি কাছে আসতেই আমাকে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করা শুরু করলো। এরপর আমি বললাম, কি হলো সোহানা, এভাবে কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো। জানো শিমুর, গুন্ডা ভাই এসেছিল তোমাকে নিয়ে যেতে, আর বলছে আমাকে তোমার জীবন থেকে সরিয়ে দিবে। তুমি বলো, কোথাও যাবে না আমাকে ছেড়ে? আমার পাগলি ম্যাম, আমি কোথাও যাবো না তোমাকে ছেড়ে। আর শিমুর ভাইকে আমি দেখে নেবো, তুমি থাকো, আমি আসছি। না না, তুমি কোথাও যাবে না। ওরা তোমাকে মেরে ফেলবে, ওরা খুব খারাপ। আমার কিছুই হবে না, আমি যাবো আর আসবো। এবার সেখান থেকে শিমুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এরপর প্রতিমধ্যে দেখলাম শিমুর ভাই ও তার লোকেরা একটা দোকানে বসে চা খাচ্ছে। আমি তাদের কাছে যেতেই, এই ছেলে, এদিকে আসো। আমি তাদের কাছে আসলাম। আমরা তোমাকেই খুঁজছিলাম, চলো, শিমু তোমাকে যেতে বলেছে। এরপর শিমুর ভাই আমার হাত ধরে টানতে লাগলো। আমি ঝটকা দিয়ে হাতটা ছাড়িয়ে নিলাম। শুনুন, শিমু আমার ভালো বন্ধু, আমি ওকে বন্ধুর চোখে দেখি, ভালোবাসি না। আপনারা দয়া করে আমাকে ডিস্টার্ব করবেন না। আমি চলে যেতেই শিমুর ভাইয়েরা আমার হাত আবার ধরে ফেলল। আমি হাত ছাড়িয়ে রাগে টস টস করে শিমুর ভাইয়ের গালে চর বসিয়ে দিলাম। আপনাকে কতবার বলবো, আমি শিমুকে ভালোবাসি না, আমি সোহানা ম্যামকে ভালোবাসি। ওর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? এই বলে পেছন থেকে একজন আমার মাথায় আঘাত করলো। আমি সহ্য করতে না পেরে বাড়িতে লুটিয়ে পড়লাম। মাথা ফেটে অঝরে রক্ত ঝরছে। কিছুক্ষণ পর আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরে দেখলাম আমি চার দেয়ালের ভিতরে, মাথায় ব্যান্ডেজ করা, নড়তে পারছি না, শরীর প্রচণ্ড ব্যথা করছে। যেদিকে সোহানা ম্যাম আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। আমি ওর মাথায় আস্তে করে হাত চলাম। ও চমকে উঠল। সোহানা, কাঁদছো কেন? দেখো, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। তোমাকে কতবার বলেছি ওদের কাছে যেতে না, তুমি আমার কথা শুনলে না। তাই আজ এই দিন দেখতে হলো। আর যদি তোমার কিছু হয়ে যেত, আমি কি নিয়ে বাঁচতাম বলো তো? কেন, ভালো একটা ছেলে থেকে বিয়ে করে ফেলতে? সোহানাকে রাগানোর জন্য বললাম। কি বললি কুত্তা? আজ তোকে আমি মেরেই ফেলবো। এই বলে আমাকে মারতে শুরু করলো। সরি সরি, আমি তোমাকে রাগানোর জন্যই বলেছি। মুচকি হেসে বললাম। আমাকে রাগিয়ে তোর খুব ভালো লাগে, তাই না? ওদিকে শিমুর ভাই তার বাসায় গেল। শিমু ভাইকে দেখে দৌড়ে আসলো। ভাইয়া, সাইফুর কোথায়? ওকে এনেছো? ও নিশ্চয়ই গাড়িতে। যাই, ওকে নিয়ে আসি। ও আসেনি। কি বলছো ভাইয়া? ও আসেনি মানে? কোথায় ও? ওকে নিয়ে আনতে গিয়েছিলাম, ও আসেনি। ও তোকে ভালোবাসে না, ও সোহানা নামের একটা মেয়েকে ভালোবাসে। আমি হাত ধরে আনতে গেলাম, তখনই ও আমাকে চড় মেরেছে। তাই আমিও রেগে ওকে মেরে রাস্তায় ফেলে এসেছি। তুই ওকে ভুলে যা। তোমার সাহস কি করে হলো আমার ভালোবাসার মানুষের গায়ে হাত তোলার? আমি ওকে আমার কাছে নিয়ে আসতে বলেছি, মেরে ফেলতে নয়। তার ভাই অবাক হয়ে শিমুর দিকে তাকিয়ে আছে। শিমু সেখান থেকে দৌড়ে হসপিটালে চলে গেল। তখনও সোহানা আমার বুকে মাথা দিয়ে আছে। শিমু দরজায় দাঁড়িয়ে সব দেখছে। আস্তে কাশি দিল। সোহানার আমি চমকে উঠলাম। আসতে পারি? আরে শিমু যে, আসো আসো, ভেতরে আসো। সাইফুর, আই এম সরি। আমার ভাইয়ের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আমি বুঝে গেছি, জোর করে সব পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না। তুমি সোয়ানা ম্যামকে নিয়ে সুখে থাকো, আমি তোমার বন্ধু হয়ে থাকবো সারা জীবন। শিমু, আমি কিছু মনে করিনি। তুমি যা করেছো আমাকে প্রচুর ভালোবাসো বলেই করেছো। তোমার প্রতি আমার কোনো রাগ নেই। তোমরা থাকো, আমি তাহলে এখন আসি। এরপর শিমু কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। আমার সুস্থ হতে প্রায় 2 সপ্তাহ সময় লেগে যায়। সোহানা হসপিটাল থেকে রিলিজ লেটার নিয়ে বাসায় নিয়ে আসলো আমাকে। সোহানা, আমি আর দেরি করবো না, গ্রামে যাব, বাবা মার সাথে কথা বলবো, বলেই আমাদের বিয়ের কাজটা সেরে ফেলবো। গুড বয় না চাই? সিন্থিয়া আপু ও তার বান্ধবীরা এসে আমার কাছ থেকে চলে গেল। আমি ও ক্লাসে ঢুকে পড়লাম। ক্লাসে সবাই আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে।
মনে হয় আমি কোনো জোগাড়। যাক, সহ্য করে নিলাম, কারণ ওদের হাসির রহস্যটা আমার জানা আছে। সেদিনের মতো ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। রাতের বেলায় খাবার খেয়ে দেখলাম ভালো লাগে, আর ঘুম আসছে না। ভাবলাম একটু ছাদে গিয়ে সময় কাটানো যাক। তখন জ্যোৎস্না রাত ছিল, আকাশের চাঁদখানা স্পষ্ট দেখা যাচ্ছে। দোলনার উপর বসে চাঁদ দেখতে লাগলাম। সত্যি, জ্যোৎস্না রাতের চাঁদ খুবই সুন্দর। ছাদে একাকী বসে চাঁদ দেখা কয়জনের ভাগই বা আছে। হঠাৎ করে কাঁধে কারোর স্পর্শ অনুভব করলাম, ভয়ও পেলাম। এতটা ছাদে কে আসলো? পিছনে করে দেখি ম্যাডাম দাঁড়িয়ে আছেন। চাঁদের মিটমিট আলোতে ম্যাম অপরূপ সুন্দর লাগছিল। কি সুন্দর চাহনি, টানাটান চোখ, যে কেউ প্রথম দেখায় শক্ট খাবে, কিন্তু আমি খাইনি, কারণ উনি প্রথম আমার উপর ক্রাশ খেয়েছিল। ম্যাম, সরি, সোহানা, তুমি এত রাতে ছাদে কেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। রুমে একা একা শুয়ে থাকতে ভালো লাগছে না, ভাবলাম তোমার সাথে গিয়ে গল্প করি, কিন্তু তোমার রুমে গিয়ে তোমাকে পেলাম না। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, অনেক খোঁজাখুঁজির পরে সাথে এসে পেলাম। এবার বলো, তুমি এই সাথে কি করছো? আমারও ভালো লাগছিল না, তাই আসলাম। আচ্ছা, তুমি সিগারেট খাও? আরে না, বাপের জন্ম খাইনি। গুড বয়। দেখতে হবে না বরটা কার? এরপর আমার কাছে পাশে বসে কাঁধে মাথা রাখলো। আমি তোমার বর হলাম কবে? আমাদের বিয়ে বা হলো কবে? হয়নি তো কি হয়েছে, হয়ে যাবে। আমি তোমাকে বিয়ে করবো না, কারণ থার্ড ইয়ারের সিন্ধিয়া আপু তোমার আগে আমাকে প্রপোজ করেছিল, আর উনি আমার খুব কেয়ার করে। ম্যামকে রাগানোর জন্যই বললাম। কি বললি তুই? সিনথিয়া তোকে প্রপোজ করছে? ওর এত বড় সাহস আমার জিনিসের দিকে হাত বাড়ায়, ওকে তো আমি মেরেই ফেলবো। বলেই উনি চলে যেতে লাগলো। আমি একটানে পাশে বসিয়ে দিলাম। আমি ম্যামের খুব কাছে চলে আসলাম। দুজনের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ম্যামের ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। এভাবে অনেকক্ষণ চললো। ম্যামও আমাকে ছাড়তে চাইছেন না। কিছুক্ষণ পর ছাড়লো। দুজনেই হাঁপাতে লাগলাম। হাঁপানো শেষে ম্যাম বলল, সাইফুর, তুমি কখন আমাকে ছেড়ে চলে যাবে না তো? হঠাৎ এমন কথা বলছো কেন? আমি কোথাও যাবো তোমার ছেড়ে? হ্যাঁ, না মানে, আমার কেমন জানি ভয় হচ্ছে। আমি সোহানা ম্যামকে জড়িয়ে ধরে বললাম, আমি আমার পাগলি মেন্ট্রেকে ছেড়ে কোথাও যাব না, সারা জীবন ভালোবাসবো। আচ্ছা, আমাকে একটা গান শোনাও। কি গান গাইবো? আমি তো গান পারি না। মিথ্যে বললাম। আমি কিন্তু রেগে যাচ্ছি, যা পারো শোনাও। কি আর করবো, বাধ্য হয়ে গান গাইতে শুরু করলাম। খ্যাপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, খ্যাপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, না না যেতে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে যাব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে যাব না। ওয়াও, তুমি তো ফাটিয়ে দিয়েছ। তোমার ভয়েস তো খুব সুন্দর। তুমি কোথায় গান শিখছো? কোথাও না, নিজে নিজে শিখেছি। আচ্ছা, তুমি গান গাইতে পারো না? হ্যাঁ, পারি তো, কিন্তু এখন শোনাবো না, সময় হলে শোনাবো। চলো রুমে যাবো, অনেকক্ষণ হলো সাথে আসলাম। ওকে, চলো। আ পাটা গেল রে, আমি হাঁটতে পারছি না, আমাকে একটু কোলে করে নিয়ে নাও না। না, আমি পারবো না। ওকে, তাহলে আমিও যাব না। ওনার অভিনয়ের কাছে হার মানলাম, বাধ্য হয়ে করে নিলাম। তো মা, কি ময়দার বস্তা রে। আচ্ছা, তুমি কোন গুদামের চাল খাও? ম্যামকে রাগানোর জন্যই বললাম। কি বললে? আমি মোটো, আমাকে নামা, আমি যাব না। ম্যামের কপালে চুমু দিয়ে বললাম, রাগ করে না শোনা, আমি তো মজা করে বলেছিলাম। এরপর ম্যামকে তার রুমে গিয়ে শুয়ে দিলাম। আমি চলে আসতেই, হাই, কোথায় যাচ্ছ তুমি? ম্যাম আমার হাত ধরে বললেন, আবার রুমে যাচ্ছি, ঘুমাবো না? না, আজকে তুমি আমার সাথে ঘুমাবে। কি বলো তুমি? তোমার সাথে ঘুমাবো মানে? বিয়ের আগে এসব ভালো না। আমি কিছু বুঝতে চাই না, কিছু শুনতে চাই না। তুমি আমার সাথে ঘুমাবে, এটা আমার শেষ কথা। অনেক জোরাজোরির পর রাজি হলাম। এরপর মাঝখানে একটা কোলবালিশ দিয়ে ভারত পাকিস্তান বর্ডার বানিয়ে নিলাম। মধ্যরাতে আমার ঘুম ভেঙেছে, উঠতে যাচ্ছে কিন্তু পাচ্ছি না। পরে দেখি ম্যাম বর্ডার ক্রস করে আমার গায়ের ওপর শুয়ে আছেন, আমার বুকে মাথা দিয়ে আছেন। আমি আর সরলাম না। ঘুমন্ত অবস্থায় ম্যামকে ঘুমন্ত পরীর মতো দেখাচ্ছে। কোনো এক কবি বলেছেন, ঘুমন্ত অবস্থায় যে নারীকে সুন্দর দেখায় সেই প্রকৃত সুন্দরী। সকালে ম্যামের ডাকে ঘুম ভাঙলো। আই ওঠো, আর কত ঘুমাবে?
ম্যামকে জড়িয়ে ধরে বললাম, আর একটু ঘুমোতে দাও না। ওঠো বলছি, নয়তো পানি ঢেলে দিব। আর কথা না বলে উঠে পড়লাম। দুজনেই ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম। প্রথম বর্ষের পরীক্ষাও শুরু হয়ে গেছে। ভালোভাবে পরীক্ষাটা দিলাম। পরীক্ষার পর প্রতি বছরই ভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, এবারও করা হলো। আমি গান গাওয়ার জন্য নাম লেখালাম ম্যামের অনুরোধে। অনুষ্ঠান শুরু হয়েছে। প্রতিযোগীরা যে যার মতো পরিবেশন করলো। এবার আমার পালা। আমি গান গাইতে শুরু করলাম। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকোবে, বুঝছো না কো আমারই ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। গান গাওয়া শেষ করলাম। সবাই করতালিতে ব্যস্ত। আমার মেয়ে ক্লাসমেটরা সবাই আমার সাথে সেলফি তোলার জন্য আসলো। ম্যাম দূর থেকে সব দেখছে। ওরা তো রেগে আগুন। হ্যাঁ, এই রে, আমি গেলাম, এখন কি করি? আজ তো আমাকে মেরেই ফেলবে। ম্যাম ভিড়ের মধ্যে এসে আমার হাত ধরে সবার সামনে থেকে টেনে নিয়ে আসলেন। এরপর আমাকে নিয়ে গাড়িতে বসলেন। রাস্তায় কেউ কারোর সাথে কথা বলছি না, দুজনে নীরবতা পালন করছি। ম্যামকে দেখেই বোঝা যাচ্ছে উনি প্রচণ্ড রেগে আছেন। আমি নীরবতা ভেঙে জিজ্ঞেস করলাম, কী হয়েছে সোহানা, কথা বলছে না কেন? আর এরকম রেগে আছুই বা কেন? ম্যাম আমার কথার উত্তর না দিয়ে গাড়ি চালাচ্ছেন। আমরা বাসার সামনে চলে আসলাম। ম্যাম গাড়ি থেকে নেমে আমার হাত ধরে টেনে তার রুমে নিয়ে গেলেন। এরপর বেডের উপর ধাক্কা দিয়ে ফেলে দিলেন। নিজের স্মার্টফোনটা বের করে আমার বুকের উপর উঠে ছবি তুলতে লাগলেন। সোহানা, সোহানা, কি করছিস সব? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি দেখবো আজ তুই কত সেলফি তুলতে পারিস। আমাকে ছেড়ে অন্য মেয়েদের সাথে সেলফি তোলা হচ্ছে। তুমি এজন্য রেগে আছো? বিশ্বাস করো, আমি ওদের সাথে ইচ্ছে করে সেলফি তুলিনি, ওরাই জোর করে সেলফি তুললো। তুমি কি কচি খোকা যে ওরা বললো আর তুমি তুললা? আমি ম্যামকে জড়িয়ে ধরে বললাম, সরি আমার বেবিটা, আর কখনো এমন হবে না, আর সেলফি তুলবো না। ম্যাম আমার বুকে মুখ ঘষে কান্না করতে বললেন। তুমি কেন বোঝো না? আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না। এই কানে ধরলাম, আর এমন হবে না, এবার কান্না থামাও না প্লিজ, কানে ধরেই বললাম। এরপর ম্যাম কান্না থামিয়ে ফ্রেশ হতে চলে গেলেন। আমিও আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এদিকে আমার প্রথম বয়সের পরীক্ষার রেজাল্ট দিয়েছে। আমি রেজাল্ট দেখতে ভার্সিটিতে চলে গেলাম। রেজাল্ট দেখে আই এম তো অবাক, অনেক ভালো রেজাল্ট করেছে। আসলে এই সব কিছু ম্যামের জন্যই সম্ভব হয়েছে। তিনি আমাকে হেল্প না করলে হয়তো ভালো রেজাল্ট করতে পারতাম না। ভাবলাম তাড়াতাড়ি ম্যামকে গিয়ে ধন্যবাদ দেবো। হাসি মুখে ভার্সিটি থেকে বেরোতে লাগলাম। পেছন থেকে কে যেন আমার নাম ধরে ডাক দিল, মেরি কোন্টে। হাই, আমি শিমু, তোমার ক্লাসমেট, অ্যান্ড কংগ্রাচুলেশন ফর মেক এ ব্রিলিয়ান্ট রেজাল্ট। থ্যাংক ইউ শিমু। আমরা কি বন্ধু হতে পারি? ও শিওর, কেন নয়। এরপর শিমুর কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে যা দেখলাম আমি তো অবাক। দেখি ম্যাম আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঝাড়ছেন। আমি আস্তে আস্তে গিয়ে ম্যামকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। ম্যাম চমকে উঠলেন, পেছনে ফিরে তাকিয়ে দেখে আমি। ও তুমি? আমি তো ভয় পেয়ে গেছিলাম হঠাৎ এভাবে। সোহানা, আমি বেস্ট রেজাল্ট করেছি। বলো কি? কংগ্রাচুলেশন ফর মেক এ গুড রেজাল্ট। এই বলো না, আমাকে বিয়ে করবে কবে? আমার আর দেরি সহ্য হচ্ছে না। তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারছি না। আর কয়েকটা দিন অপেক্ষা করো, তারপর গ্রামে গিয়ে বাবা মার কাছে গিয়ে তোমার ব্যাপারে বলবো। তখনই আমাদের বলে তোমাকে বিয়ের কথা বলবো, তাদের বলে। আর অনেক দিন হলো বাবা মাকে দেখি না, তাদের দেখতেও খুব ইচ্ছে করছে। ম্যাম আমাকে চুমু খেয়ে বলল, এই তো আমার বাবুটা লক্ষ্মী ছেলের মতো কথা বলছে। কবে যাচ্ছ গ্রামে? আমাকে সঙ্গে নিয়ে যাবে কিন্তু। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। না, তোমাকে এখন নিয়ে যাওয়া যাবে না, সবাই খারাপ ভাববে। আগে সব ঠিক করি,
তারপর তোমাকে নিয়ে যাব। ওকে আমার বাবুটা, তুমি যা বলবে তাই হবে। এবার আমাকে ছাড়ো, আমি ফ্রেশ হব। ওকে যাও, ফ্রেশ হও গিয়ে। ম্যাম আমাকে ছেড়ে দিয়ে বলো। এরপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। হঠাৎ কিসের যেন কাঁপাকাঁপি অনুভব করলাম। ভাবলাম আবার ভূমিকম্প হচ্ছে না তো। পরে দেখি মোবাইলটা ভাইব্রেট করা। মোবাইলে কে যেন কল করেছে। আমি ফোনটা রিসিভ করলাম। অবশ্য থেকে মেয়েরই কণ্ঠে। হ্যালো। হ্যালো, কে? আমি আরে আমি ডেকে? আমি শিমু, তোমার ক্লাসমেট। তুমি হঠাৎ কি মনে করে? না, এমনি। কি করো? এই তো বসে আছি। আচ্ছা, বিকেলে একটু দেখা করতে পারবি পার্কে? কেন? দরকার আছে, প্লিজ, না করো না। ওকে, আসবো। আমি রেডি হয়ে পার্কের দিকে রওনা দিলাম। গিয়ে দেখি আশেপাশে সব কাপড়রা নিজেদের মধ্যে কারবার করছে। বাকিটা আপনারা বুঝে নেন, আমি বলবো না। একটু দূরে গিয়ে দেখি শিমু একটা বেঞ্চে বসে আছে। আমি কাছে গিয়ে বসলাম। মেয়েটাকে আজ অনেক কিউট লাগছে। গোলাপি একটা শাড়ি পরে আসছে। এরপর শিমু আমাকে যা বলল, আমি নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না। সাইফুর, তোমাকে কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না, কিন্তু আমাকে আজ বলতেই হবে। আমি আর অপেক্ষা করতে পারছি না। শিমু, তুমি কি বলবে পরিষ্কার করে বলো। আরে তো ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার ভালো বন্ধু, তাই না? তো এত আমতান্ত করছো কেন? সাইফুর, আমি আজ পর্যন্ত কোনো ছেলের দিকে ভালো করে তাকাইনি, আর কেউ আমার দিকে তাকানোর সাহসও পাচ্ছে না, কারণ আমার বাবা এখানকার এমপি আর ভাইয়ারা বড় লিডার। কিন্তু তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিনই আমার ভালো লেগেছিল। আমি ভেবেছিলাম হয়তো এটা আমার আবেগ। পরে দেখলাম এটা কোনো আবেগ না, আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ, তুমি আমাকে ফিরিয়ে দিও না। শিমুর কথা শুনে আমার গা থেকে ঘাম বেরোচ্ছে। আমি কোনো কথা বলতে পারছি না। কি হলো সাইফুর, কথা বলো না কেন? বলো, তুমিও আমাকে ভালোবাসো। শিমু, তুমি যা বলছো তা কখনোই সম্ভব নয়। আমি তোমাকে ভালো বন্ধু ভাবি, এর চেয়ে বেশি ভাবতে পারি না। আর তার চেয়ে বড় কথা হলো আমার গার্লফ্রেন্ড আছে। দয়া করে এসব বলে আমাদের বন্ধুত্বটা নষ্ট করো না। আমার কথাগুলো শুনে শিমু অঝরে কান্না করতে লাগলো। খুব কষ্ট হচ্ছে ওর জন্য, কিন্তু কি করব, আমার হাত তো বাঁধা। মনে রেখো, যদি এই জীবনে তোমাকে না পাই তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। কখনো আমাকে দেখতে পারবে না। শিমু প্লিজ, পাগলামো করো না। আমরা সারা জীবন ভালো বন্ধু হয়ে থাকবো। আমাকে কথা বলতে না দিয়ে কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। আমি মূর্তি হয়ে সেখানে দাঁড়িয়ে রইলাম। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। মেয়েটা আবার কিনা কি করে বসে। যে জেদি মেয়ে, না, আমি সোহানের সাথে প্রতারণা করতে পারবো না। যে মানুষটা আমাকে এত ভালোবাসে, আমি কিভাবে তাকে ছেড়ে যাব? হ্যাঁ, না, আমি এটা করতে পারবো না। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে গিয়ে বসে পড়লাম আর ঘটনাগুলো ভাবতে লাগলাম। এমন সময় সোহানা ম্যাম আবার রুমে আসলো। সাইফুর, তোমার কি হয়েছে? এমন মনমরা হয়ে বসে আছো কেন? প্লিজ আমাকে সব খুলে বলো। আমি আর সহ্য করতে না পেরে ম্যামকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। সাইফুর প্লিজ কান্না করো না, আমি স্থির থাকতে পারছি না। এরপর কান্না থামিয়ে ম্যামকে সব খুলে বললাম। সোহানা, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমাকে আমি ছাড়তে পারবো না, বিশ্বাস করো। সোহানাকে জড়িয়ে ধরে কান্না করে বললাম। ম্যাম আর স্থির থাকতে না পেরে ধরে কান্না করা শুরু করলো। জানো সোহানা, আমার খুব ভয় হয়, কারণ ওর ভাইয়া খুব ভয়ঙ্কর গুন্ডা বদমাস। ওরা যদি তোমার কোনো খুব ক্ষতি করে, হ্যাঁ? আমি প্রচণ্ড ভেঙে গিয়ে বললাম। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কেউ আমাদের কোনো কিচ্ছু করতে পারবে না, আল্লাহ আমাদের সাথে আছে। পরে ম্যামকে জড়িয়ে ধরে কতক্ষণ কান্না করেছিলাম জানি না। ওদিকে শিমুর কোনো খাওয়া দাওয়া নেই। দরজা বন্ধ করে শিমু শুধু কান্না করে, না খেয়ে রোগা হয়ে গেছে। মা, তোর কি হয়েছে বল আমাকে। ঠিকমতো খাচ্ছিস না, ঘুমাচ্ছিস না, সারাদিন শুধু কান্না করিস। শিমু কোনো কথা না বলে শুধু কান্না করে। এরপর শিমুর বাবা চলে গেল। কিছুক্ষণ পর শিমুর বড় ভাই শিমুর রুমে আসলো। সিমু, বোন আমার, তোর কি হয়েছে বল আমাকে। কেউ কি তোকে কিছু বলেছে? তুই শুধু একবার ওর নাম বল, আমি ওর মাথা কেটে তোর পায়ের কাছে নিয়ে আসবো। তোর কান্না আমার সহ্য করতে পারছি না। ভাইয়া, আমি সাইফুরকে ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো না। ওকে তুমি আমার কাছে এনে দাও প্লিজ। বোন, তুই কোনো চিন্তা করিস না, আমি যেভাবেই হোক তোর ভালোবাসার মানুষকে তোর কাছে নিয়ে আসবো। তুমি সত্যি বলছো ভাইয়া? সাইফুরকে আমার কাছে নিয়ে আসবে? হ্যাঁ রে বোন, সত্যি। এবার চল, খাবি? এরপর শিমুর ভাই শিমুকে নিজ হাতে খাবার খাইয়ে দিলেন। এরপর শিমুর ভাই ও কিছু ছেলে আসলো ম্যামের বাসায়। ম্যাম এসে দরজা খুলে দিল। আপনারা কারা? এখানে কি চান? কাকে খুঁজছেন?
আমি শিমুর ভাই সাইফুরকে নিতে এসেছি। আমার বোন ওকে ভালোবাসে, ওর জন্য খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। ও কোথায়, ওকে ডেকে দিন। ও বাসায় নেই। আর শুনুন, সাইফুর শিমুকে ভালোবাসে না, ও শুধু আমার ভালোবাসা। আপনারা এখন আসতে পারেন। দেখুন, ভালোই ভালোই বলছি, ওকে ডেকে দিন। আমরা ওকে শিমুর কাছে নিয়ে যাব। বললাম তো ও বাসায় নেই। আমরা যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। আমরা আবার আসবো, আর আমার বোনের সুখের জন্য আমি কারো প্রাণ নিতেও দ্বিধা করব না। আপনি আমাকে হুমকি দিচ্ছেন? যদি মনে করেন তাই। এইসব হুমকি ধামকি দিয়ে শিমুর ভাই ও তার লোকেরা চলে গেল। কিছুক্ষণ পর বাসায় আসলাম। সোহানা, তুমি কোথায়? সোহানার কোনো সাড়া পাচ্ছি না। ওনার রুমে গেলাম, দেখি ম্যাম কান্না করতে করতে বালিশ ভিজিয়ে ফেলেছে। আমি কাছে আসতেই আমাকে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করা শুরু করলো। এরপর আমি বললাম, কি হলো সোহানা, এভাবে কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো। জানো শিমুর, গুন্ডা ভাই এসেছিল তোমাকে নিয়ে যেতে, আর বলছে আমাকে তোমার জীবন থেকে সরিয়ে দিবে। তুমি বলো, কোথাও যাবে না আমাকে ছেড়ে? আমার পাগলি ম্যাম, আমি কোথাও যাবো না তোমাকে ছেড়ে। আর শিমুর ভাইকে আমি দেখে নেবো, তুমি থাকো, আমি আসছি। না না, তুমি কোথাও যাবে না। ওরা তোমাকে মেরে ফেলবে, ওরা খুব খারাপ। আমার কিছুই হবে না, আমি যাবো আর আসবো। এবার সেখান থেকে শিমুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এরপর প্রতিমধ্যে দেখলাম শিমুর ভাই ও তার লোকেরা একটা দোকানে বসে চা খাচ্ছে। আমি তাদের কাছে যেতেই, এই ছেলে, এদিকে আসো। আমি তাদের কাছে আসলাম। আমরা তোমাকেই খুঁজছিলাম, চলো, শিমু তোমাকে যেতে বলেছে। এরপর শিমুর ভাই আমার হাত ধরে টানতে লাগলো। আমি ঝটকা দিয়ে হাতটা ছাড়িয়ে নিলাম। শুনুন, শিমু আমার ভালো বন্ধু, আমি ওকে বন্ধুর চোখে দেখি, ভালোবাসি না। আপনারা দয়া করে আমাকে ডিস্টার্ব করবে না। আমি চলে যেতেই শিমুর ভাইয়েরা আমার হাত আবার ধরে ফেলল। আমি হাত ছাড়িয়ে রাগে টস টস করে শিমুর ভাইয়ের গালে চর বসিয়ে দিলাম। আপনাকে কতবার বলবো, আমি শিমুকে ভালোবাসি না, আমি সোহানা ম্যামকে ভালোবাসি। ওর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? এই বলে পেছন থেকে একজন আমার মাথায় আঘাত করলো। আমি সহ্য করতে না পেরে বাড়িতে লুটিয়ে পড়লাম। মাথা ফেটে অঝরে রক্ত ঝরছে। কিছুক্ষণ পর আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরে দেখলাম আমি চার দেয়ালের ভিতরে, মাথায় ব্যান্ডেজ করা, টরতে পারছি না, শরীর প্রচণ্ড ব্যথা করছে। যেদিকে সোহানা ম্যাম আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। আমি ওর মাথায় আস্তে করে হাত চলাম। ও চমকে উঠল। সোহানা, কাঁদছো কেন? দেখো, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। তোমাকে কতবার বলেছি ওদের কাছে যেতে না, তুমি আমার কথা শুনলে না। তাই আজ এই দিন দেখতে হলো। আর যদি তোমার কিছু হয়ে যেত, আমি কি নিয়ে বাঁচতাম বলো তো? কেন, ভালো একটা ছেলে থেকে বিয়ে করে ফেলতে? সোহানাকে রাগানোর জন্য বললাম। কি বললি কুত্তা? আজ তোকে আমি মেরেই ফেলবো। এই বলে আমাকে মারতে শুরু করলো। সরি সরি, আমি তোমাকে রাগানোর জন্যই বলেছি। মুচকি হেসে বললাম। আমাকে রাগিয়ে তোর খুব ভালো লাগে, তাই না? ওদিকে শিমুর ভাই তার বাসায় গেল। শিমু ভাইকে দেখে দৌড়ে আসলো। ভাইয়া, সাইফুর কোথায়? ওকে এনেছো? ও নিশ্চয়ই গাড়িতে। যাই, ওকে নিয়ে আসি। ও আসেনি। কি বলছো ভাইয়া? ও আসেনি মানে? কোথায় ও? ওকে নিয়ে আনতে গিয়েছিলাম, ও আসেনি। ও তোকে ভালোবাসে না, ও সোহানা নামের একটা মেয়েকে ভালোবাসে। আমি হাত ধরে আনতে গেলাম, তখনই ও আমাকে চড় মেরেছে। তাই আমিও রেগে ওকে মেরে রাস্তায় ফেলে এসেছি। তুই ওকে ভুলে যা। তোমার সাহস কি করে হলো আমার ভালোবাসার মানুষের গায়ে হাত তোলার? আমি ওকে আমার কাছে নিয়ে আসতে বলেছি, মেরে ফেলতে নয়। তার ভাই অবাক হয়ে শিমুর দিকে তাকিয়ে আছে। শিমু সেখান থেকে দৌড়ে হসপিটালে চলে গেল। তখনও সোহানা আবার বুকে মাথা দিয়ে আছে। শিমু দরজায় দাঁড়িয়ে সব দেখছে। আস্তে কাশি দিল। সোহানার আমি চমকে উঠলাম। আসতে পারি? আরে শিমু যে, আসো আসো, ভেতরে আসো। সাইফুর, আই এম সরি। আমার ভাইয়ের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আমি বুঝে গেছি, জোর করে সব পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না। তুমি সোহানা ম্যামকে নিয়ে সুখে থাকো। আমি তোমার বন্ধু হয়ে থাকবো সারা জীবন। শিমু, আমি কিছু মনে করিনি। তুমি যা করেছো আমাকে প্রচুর ভালোবাসো বলেই করেছো। তোমার প্রতি আমার কোনো রাগ নেই। তোমরা থাকো, আমি তাহলে এখন আসি। এরপর শিমু কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। আমার সুস্থ হতে প্রায় 2 সপ্তাহ সময় লেগে যায়। সোহানা হসপিটাল থেকে রিলিজ লেটার নিয়ে বাসায় নিয়ে আসলো আমাকে। সোহানা, আমি আর দেরি করবো না, গ্রামে যাব, বাবা মার সাথে কথা বলবো, বলেই আমাদের বিয়ের কাজটা সেরে ফেলবো।